একদিকে বাংলাদেশের সংসদ ভবনের ছবি দেখছেন এবং অন্যদিকে প্রধানমন্ত্রীর বাসভবনের ছবি দেখছেন। দু জায়গায় কার্যত চলে গিয়েছে একেবারে যারা আন্দোলনকারী, যারা বিক্ষোভকারী তাদের দখলে। বাংলাদেশের সাংবাদিক জুয়েল আনন্দের সঙ্গে ফোনে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি। জুয়েল, এই মুহূর্তে কি পরিস্থিতি বাংলাদেশের? এই মুহূর্তে পরিস্থিতি আপনি দেখাচ্ছেন অলরেডি। আমি আরেকটি খবর পেলাম যে সংসদ ভবন এবং গণভবন ছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়েও কিছু লোকজন ছাত্ররা ঢোকার চেষ্টা করছে, যেটি একবারে তেজগাঁয়ে প্রধান সড়কে যে আমাদের যে পুরনো বিমানবন্দর ছিলেন তার পাশেই যে প্রধানমন্ত্রীর কার্যালয় মহাসড়কে অবস্থান নিয়েছে ছাত্রছাত্রী এবং কিছু উৎসুক জনতারা, তারা সেখানে প্রবেশ করার চেষ্টা করছে। আর আপনাকে জানিয়ে রাখি, আমাদের রাত্র 11:30 পর্যন্ত যে বিমান ওঠানামা বন্ধ করার ঘোষণা দিয়েছিল আইএসপিআর, সেটা এখনো আছে। 11:30 পরে বিমান ওঠানামার হয়তো ব্যবস্থা করা হবে। সেখানে আপনি আমরা দেখিয়েছি যে ভারতীয় একটি বিমানও আটকা পড়েছে। আরেকটি খবর হলো, বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য ইতিমধ্যেই রাজনৈতিক দলের আওয়ামী লীগ ছাড়া সকল দলের নেতারাই প্রায় উপস্থিত হয়েছেন। পাশাপাশি 3 বাহিনীর প্রধান সেখানে উপস্থিত হয়েছেন, যে খবর আমি পেলাম। আরেকটি খবর পেলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেই আন্দোলনের কারণে আজকে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হলো, সেই আন্দোলন সংগঠন হলো তাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 সমন্বয়ক এখন বঙ্গভবনে ওনারা উপস্থিত আছেন এবং একটি আলোচনা চলছে। অন্তর্বর্তীকালীন যে সরকারটা হবে সেজন্য বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে কথা বলার জন্য তারা সবাই গেছেন এবং আলোচনার একটি সূত্রতা তৈরি হচ্ছে এবং আমরা বাইরে থেকে যতটুকু জেনেছি যে আলোচনা হয়তো কিছুক্ষণের মধ্যে শুরু হবে। পাশাপাশি 2014 সালে যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, এই 2024 সাল পর্যন্ত এই ক্ষমতায় কিন্তু একটানা ছিল। এর আগে আমি আপনাকে বলেছি যে এই ক্ষমতাটা দীর্ঘস্থায়ী হওয়ার কারণে জনগণের মধ্যে একটি তীব্র ক্ষোভ। জনগণ তখন ভোট দিতে পারবে না, কথা বলতে পারবে না। আপনার এই চ্যানেলে দেখিয়েছেন এবং আমরাও জানি যে দীর্ঘদিন আমাদের কিন্তু কিছু হলেই আপনার এই ফেসবুক বন্ধ করে দেওয়া হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করা হচ্ছে। আপনার সাথে আমি কথা বলছি, এর আগে কিন্তু সকালে আমাদের বাংলাদেশ সবকিছুই বন্ধ ছিল। পদত্যাগ করার পর থেকে এগুলো আস্তে আস্তে খোলা হয়েছে। হোয়াটসঅ্যাপটা খোলা হয়েছে আজকে সকাল থেকে। এর আগে হোয়াটসঅ্যাপও প্রায় বন্ধ, বিভিন্ন এলাকায় বন্ধ করা হয়, কিছু কিছু এলাকায় যেখানে গন্ডগোল কম সেখানে। মানে মানুষ যে যোগাযোগ করবে, যোগাযোগের ব্যবস্থাটা ছিল খুবই দুর্বল। যোগাযোগ করার পরে এই তথ্যগুলো আমরা দিতে পারছিলাম না কাউকে। আমরা যারা সাংবাদিকতা করি আমরা কিন্তু কারো কোনো তথ্য কেউ ঠিক মতো দিতে পারি, কারণ এখন ডিজিটালের যুগ, সেখানে আমরা সকল কিছু বন্ধ বাংলাদেশে। যাই হোক, এখন খুলে দেওয়া হয়েছে বাংলাদেশের ফেসবুক, ইউটিউব এবং টিকটক, সবকিছু এখন খোলা আছে, এখন কথা বলার সুযোগ আছে। তো দীর্ঘ এই এত বছরের যে হত্যা, গুম, খুন হলো, এই খুনগুলো মানুষের মধ্যে একটি আতঙ্ক এবং মানুষের প্রতি তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছিল। যে ক্ষোভের পরিবেশ এবং পরিস্থিতির কারণে আজকে সুযোগে কিন্তু এই সাধারণ মানুষ যখন নামলো, ছাত্র নামলো, এখন বিএনপি, জামাত সহ অন্যান্য দলগুলো যারা এতদিন সুযোগ পায়নি, যারা আন্দোলন করতে ব্যর্থতার পরিচয় দিয়েছিল, তারা কিন্তু এই ছাত্রদের এই বৈষম্য বিরোধী। হ্যালো, বেশ জুয়েল, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমি আবার আপনার সঙ্গে কথা বলবো। কিন্তু এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সরকারের বিরুদ্ধে ক্ষোভ, কোন জায়গায় গেলে এইরকম একটা পরিস্থিতি বিভিন্ন জায়গায় লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের। সেটা সংসদ ভবন হতে পারে, প্রধানমন্ত্রীর বাসভবন হতে পারে। এই মুহূর্তে আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈঠক চলছে, যে বৈঠকের পর অন্তর্বর্তী সরকার গঠনের আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে। এবং এই মুহূর্তে সূত্র মারফত যেটা খবর পাওয়া যাচ্ছে যে নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস, তাকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে ঘোষণা করা হতে পারে। আর একবার আপনাদের বলবো, সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস, তাকে এই অন্তর্বর্তী সরকার যা কিছু সময়ের মধ্যে ঘোষণা করা হবে, যার জন্য গুরুত্বপূর্ণ বৈঠক এই মুহূর্তে চলছে, সেই অন্তর্বর্তী সরকার বা ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হিসেবে মোহাম্মদ ইউনূসের নাম ঘোষণা করা হতে পারে বলে সূত্র মারফত জানা যাচ্ছে।
প্রধানমন্ত্রী নিজেই তাদেরকে ডেকেছেন যে আসেন আমরা আলোচনায় বসি, তাতেও তারা সন্তুষ্ট না। আমরা যতই ছাড় দিতে থাকি, যতই তাদের দাবি মেনে নিতে থাকি, তারা কিছুতেই সন্তুষ্ট না, তারা খালি দাবি বাড়িয়ে যাচ্ছে। এখন দাবি হচ্ছে যে সরকারের পতন। তবে সরকারের পতন হওয়ার পর কি হবে, কি হবে এটা কেউ ভেবেছে? আমরা বাংলাদেশে গণতন্ত্র রক্ষা করে রাখতে চাই। সরকার পতন করে নতুন সরকার আসার সাংবিধানিক অনুযায়ী শুধুমাত্র একটি উপায় আছে, সেটা হচ্ছে নির্বাচন। আমাদের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে কোনো অনির্বাচিত সরকার 1 মিনিটের জন্য ক্ষমতা নিতে পারবে না। তো তাদের এই নির্বাচনের দাবিও যদি আমরা মেনে নেই, তো তারা তো এই পর্যন্ত কোনো দাবি, আমরা যত দাবিতেই রাজি হয়েছি তারা তাদের দাবি বেরিয়ে যাচ্ছে। সংঘর্ষ করে, হত্যাকাণ্ড করে ক্ষমতা দখল করা যাবে না। এটা আর আন্দোলন না। যখন পুলিশ হত্যা করা হচ্ছে, নিরীহ মানুষের উপর হত্যাকাণ্ড চলছে, মানুষের বাসায় আগুন দেওয়া হচ্ছে, জার্নালিস্টদেরকে হত্যা করা হচ্ছে, এটা হয়ে গেছে সন্ত্রাস। আমাদের মিলিটারির প্রতি আমার আহ্বান যে আপনাদের দায়িত্ব হচ্ছে আমাদের দেশের মানুষকে নিরাপদ রাখা এবং আমাদের দেশকে নিরাপদ রাখা, আমাদের দেশের সংবিধানকে নিরাপদ রাখা, সংবিধানকে রক্ষা করা। তার মানে 1 মিনিটের জন্য কোনো অনির্বাচিত সরকার আমাদের ক্ষমতায় আসতে দিবেন না। এটা হচ্ছে আপনাদের দায়িত্ব। কারণ সেইটা হলে আমরা আবার পাকিস্তানের মতন হয়ে যাব। আমাদের এই যে 15 বছরের উন্নয়ন সব শেষ হয়ে যাবে। বাংলাদেশ এর থেকে আর কোনোদিন ফিরে আসবে না। এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বাংলাদেশের যে সংসদ ভবন, সেখানে একেবারে কার্যত বিক্ষোভকারী আন্দোলনকারীদের তাদের দখলে চলে গিয়েছে। প্রধানমন্ত্রীর বাসভবনের ভেতরে পর্যন্ত আন্দোলনকারীরা ঢুকে গিয়েছে, এমনকি সংবাদ মাধ্যমের অফিস সেখানে পর্যন্ত হামলা চালানো হয়েছে। এদিকে ভারত থেকে বাংলাদেশগামী সমস্ত উড়ান রাত 11:30 পর্যন্ত বাতিল করা হয়েছে বলে জানা যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সঙ্গে দেখা করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।